এমএস ওয়ার্ড মাস্টার ক্লাস টিউটোরিয়াল নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আলোচনা করব, যেখানে অ্যালাইনমেন্ট এবং বুলেটসের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একজন প্রফেশনাল পার্সন হিসেবে আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। অবশ্যই বাকি বইটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন যেন প্রত্যেকটা বিষয় প্রপারলি জানতে পারেন। তো বাকি বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এটা হচ্ছে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 5। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি এবং এটা সেভ করে নিই আমরা। তো আপনারা যে নতুন আছেন, ডেফিনেটলি বলবো পুরো পার্টগুলো দেখার জন্য। এটা একটা মাস্টার কোর্স, এখানে আমরা প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি পাবলিশের ডেট থেকে 5 থেকে 7 বছর পরও যদি দেখেন তাহলেও বিষয়গুলো সেম টু সেম পাবেন, বিকজ মাইক্রোসফট তেমন কোনো চেঞ্জেস নিয়ে আসে না। তো আমরা প্রথম কিছু র্যান্ডম টেক্সট নেব কাজের সুবিধার্থে। র্যান্ডম টেক্সটের পূর্বে আমরা টাইটেল নিয়ে নেব। তার জন্য এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে আমরা ইকুয়াল দিব র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট 15। এবার প্যারাতে আমরা লাইন নিব 4টা করে, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। তো আমাদের টেক্সট চলে আসছে, রাইট? তো আমরা এটা দিয়ে এখানে কাজ করব। আজকে আমরা কি শিখব? প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ সামনে দিকে আগাবো। যেহেতু এটা টাইটেল, এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি এবং সাইজটা বড় করে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের টেক্সট। তো টেক্সটের অ্যালাইনমেন্ট আছে, একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা রাইট অ্যালাইনমেন্ট, একটা সেন্টার অ্যালাইনমেন্ট। তো আমরা যে টেক্সটগুলো নিচ্ছি এটা কোন অ্যালাইনমেন্টে আছে বা কোন দিক থেকে আছে? তো এগুলো আছে লেফট থেকে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকের টেক্সট লেফট থেকে লেখা শুরু হয়ে ডান দিকে যাচ্ছে, রাইট? তো এটাকে আমরা বিভিন্নভাবে নিতে পারি। যদি আপনি লেফট রাখতে চান তাহলে এবার লেফটে থাকবে। আর যে মনে করেন না এটা আমার লেফট রাখবো না, এটা আমি মাঝখানে নিয়ে আসবো, তাহলে এই যে এখানে মাঝখানে অপশন রয়েছে সেন্টার। তো এখানে ক্লিক করলে এটা আমাদের ডকুমেন্ট আছে, ডকুমেন্টের একদম মাঝামাঝি চলে আসবে। আপনার পর্যন্ত এটা রাইট থেকে চালু হবে, তো রাইট অ্যালাইনমেন্ট, আর এটা এখান থেকে শুরু হবে। সো এখানে 3টা অ্যালাইনমেন্ট রয়েছে, রাইট, লেফট, সেন্টার, এবং এগুলো কিন্তু শর্টকাটও রয়েছে। আপনি মাউস দিয়ে ক্লিক না করে চাইলে শর্টকাটও করতে পারেন। যেমন এটা এখন রয়েছে রাইট অ্যালাইনমেন্টে, যদি আমরা লেফটে নিতে চাই তাহলে আমাকে Ctrl+L টাইপ করতে হবে। আমি কিবোর্ড থেকে Ctrl+L টাইপ করছি, লেফট চলে আসছে। এখন যদি আমরা এটা সেন্টারে নিতে চাই তাহলে Ctrl+E প্রেস করতে হবে, সেন্টারে চলে আসবে, এবং রাইটে নিতে চাইলে Ctrl+R প্রেস করতে হবে, রাইট সাইডে চলে আসবে। সো হচ্ছে এটা অ্যালাইনমেন্টের কাজ। শুধু এখানে না, আমরা 3টা ক্লিক করে একটা প্যারা সেট করেছি, ঠিক আছে? এখন এটা আছে লেফট সাইডে। আমরা যদি Ctrl+R ক্লিক করি, দেখেন এই পাশটা সবগুলো সমান রয়েছে, এই পাশটা একটু কম বেশি করে রয়েছে। দ্যাটস বিকজ এটা রাইট থেকে শুরু হয়েছে। নিচেটা দেখেন এটা লেফট এলিমেন্টে রয়েছে, তাই এটা এই পাশটা সমান রয়েছে। সো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে লেফট এলিমেন্টটা আছে এটা কিন্তু বক্স আকারে রয়েছে। আমরা এখানে ক্লিক করলে রাইট চলে আসবে, রাইটের মধ্যে বক্স চলে আসবে। আর যদি আপনি সেন্টার নিতে চান, সেন্টারে ক্লিক করেন, তাহলে সেন্টার ঠিক থাকবে এবং দুই পাশে লেখাটাই অগোছালো থাকবে বা সমান থাকবে না। তো আপনার কাজের সাপেক্ষে আপনাকে অনেকভাবে এটা ব্যবহার করতে হবে। তো আমাদের হেডার যেটা আছে এটা আমরা মাঝখানে নিয়ে আসি সেন্টারে, এবং এই যে টেক্সটটা আছে এটাকে আমরা লেফটে নিয়ে আসলাম, বিকজ ইংলিশের ক্ষেত্রে লেফটেই পারফেক্ট। আমরা তো অ্যালাইনমেন্ট বুঝতে পেরেছি, বাট আপনি যখন অফিসিয়াল ডকুমেন্ট দেখবেন আপনার এই টাইপের টেক্সট পাবেন না, কোথাও কম কোথাও বেশি, এত গ্যাপ থাকে না, এবং সব কিছু সমান থাকে। সেটা করার জন্য আপনাকে করতে হবে কি, আপনাকে প্রথম এরিয়াটা সিলেক্ট করতে হবে, আপনি কোন এরিয়াতে কাজটা করতে চান। সো আমি প্রথম প্যারা সিলেক্ট করেছি, তো প্রথম প্যারাটা আমি ইকুয়াল করবো, সমান করবো দুই পাশেই। তার জন্য আমাকে ক্লিক করতে হবে জাস্টিফাই। সো এই যে দেখেন 3টা এলিমেন্টের পরে একটা অপশন রয়েছে জাস্টিফাই, এবং এটা শর্টকাট হচ্ছে Ctrl+J। ক্লিক করার সাথে সাথে দেখেন এই পাশটা সমান আছে, এই পাশটা সমান আছে, এটা দেখতে আর সুন্দর লাগছে। শুধু আদার্স লেখাটা নিচে চলে আসছে। পরিপূর্ণভাবে ইকুয়াল হবে বিষয় এরকম না। আর যে টেক্সটগুলোর গ্যাপ খুবই কম, যেমন এখানে অল্পটা গ্যাপ রয়েছে, এখানে অল্প গ্যাপ রয়েছে, বা নিচে প্যারাগুলো দেখেন এই যে অল্প অল্প গ্যাপ রয়েছে, এইগুলোই সমান হবে। বা যেটা গ্যাপ অনেক বেশি এইগুলো সমান হবে না। তো আমি Ctrl+A দিয়ে পুরো ডকুমেন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে জাস্টিফাইতে ক্লিক করছি। তো দেখেন আমাদের সম্পূর্ণ ডকুমেন্টটা কিন্তু দুই পাশটা এখন সমান হয়ে গেছে, যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো আপনি চাইলে এইভাবে এটাকে জাস্টিফাই করতে পারেন। ইভেন অফিসিয়াল যত ডকুমেন্ট আছে সব জায়গাতেই জাস্টিফাই করা থাকে, যার কারণে এগুলো দেখতে সুন্দর লাগে।
তো এটা আমাদের সাইডে চলে আসছে। তো আমরা এটা কন্ট্রোল ই দিয়ে সেন্টারে নিয়ে যাব। তো আশা করি এই অ্যালাইনমেন্টের যে বিষয়টা আছে এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। অ্যালাইনমেন্টের পাশে দেখেন ছোট্ট একটা আইকন রয়েছে, এখানে মাউস নিয়ে আসলে দেখতে পাবেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। সো এটা কাজ হলো এই যে আমরা একটা লাইন টাইপ করেছি, সেটা জুম করে নিই আমি। এই যে আমাদের লাইনটা রয়েছে এটা এবং এই লাইন, এই দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কতটুকু থাকবে এইটা মূলত আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন এই অপশন থেকে। বা এই যে এটা প্যারাগ্রাফ এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে, লাইনের গ্যাপ এবং এই প্যারাগ্রাফের গ্যাপ কিন্তু সেম না, দুটো কিন্তু ডিফারেন্ট। তো এখানে আপনি কতটুকু গ্যাপ রাখবেন, বা এই যে প্যারাগ্রাফগুলো শুরু হয়েছে প্রতিটা মাঝখানে যে গ্যাপটা আছে এটা কতটুকু থাকবে এটা কিন্তু আপনি ডিক্লেয়ার করতে পারেন। বা একটা লাইন থেকে লাইন, বা এই লাইন থেকে এই লাইনটা কত দূরত্বে থাকবে, বা এখানে কতটুকু গ্যাপ থাকবে এটাও আপনি কমাতে পারেন বা বাড়াতে পারবেন। সো আমরা ওই বিষয়টা এখানে দেখব। তার জন্য আমাদের একটা পার্টিকুলার প্যারাগ্রাফ সিলেক্ট করতে হবে। জাস্ট এই প্রথম প্যারা সিলেক্ট করেছি, করার পর এখানে চলে আসবো। সো দেখেন আমি যখন এই যে ডিস্টেন্সগুলো আছে এখানে মাউস নিয়ে যাচ্ছি কিন্তু রিয়েক্ট করতেছে। নর্মালি থাকে 1.15, বাট আমি দিচ্ছি 1, চেপে যাচ্ছে, রাইট? 1.5 বেড়ে যাচ্ছে, 2.5, 3 সো বুঝতে পারছেন একটা লাইন থাকা লাইনের ডিস্টেন্স কিন্তু 3pt হয়ে গেছে। আর পিটাকে মূলত এখানে একটা মেজারমেন্টের জন্য কাউন্ট করা হয় বা ধরা হয়। আর পিটি বিষয়ে আমরা পূর্ব আলোচনা করেছি। সো এখানে প্রায় 3pt মতো ডিস্টেন্স রয়েছে একটা লাইন থেকে অন্য একটা লাইনের, বা যেটা স্বাভাবিক আমি ওটা রাখছি, এত বেশি প্রয়োজন নেই। তো আমরা লাইন স্পেসিং অপশনসে পড়ে যাচ্ছি, তার নিচে আর দুটো অপশন পাচ্ছেন, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। মানে এই যে আমাদের একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে এখান থেকে, এটা উপরে, মানে এটা উপরে এই যে মাঝখানে যে স্পেসটা আছে এখানে আরও কিছু স্পেস বৃদ্ধির জন্য এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখেন ভিডিও যে লেখাটা আছে প্রথম যে প্যারা আছে নিচে থেকে চেপে যাচ্ছে, তারপর হচ্ছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। মানে এই যে প্যারাটা আছে এই প্যারাতে একটা প্যারা শুরু হয়েছে, মাঝখানে একটা গ্যাপ রয়েছে, রাইট? এই গ্যাপটা যদি আপনি না রাখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, বা মাউস নিয়ে আসলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে গ্যাপটা আছে এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। লাইন স্পেসে যতটুকু স্পেস থাকে ঠিক ততটুকুই আছে, মানে হচ্ছে 1.15pt স্পেস মাঝখানে রয়েছে। অলদো একটা প্যারাতে মেবি 1.5pt ডিস্টেন্স থাকে। যদি প্রয়োজন পড়ে আপনার তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা যেটা বাদ দিতে চাই তাহলে দেখেন লেখা আছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, ক্লিক করলে কিন্তু আগের পজিশন চলে আসবে। আবার এখানে গেলে দেখতে পাবেন রিমুভ লেখা আছে। যাই হোক এখানে আর যাওয়ার প্রয়োজন নেই। তো আমরা যাব লাইনস স্পেসিং অপশনসের মধ্যে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাংশন রয়েছে এবং নিচে একটা প্রিভিউ রয়েছে। আপনি এখানে যাই চেঞ্জ করবেন না কেন ওইটা প্রিভিউতে দেখা যাবে। তো আমাদের টেক্সট কিন্তু এখান থেকে শুরু হয়েছে, বা আমরা প্রথম প্যারা এখানে আছি, বা আমাদের মাউসের কার্সর যেটা আছে এই প্রথম প্যারার মধ্যে রয়েছে। যদি আমরা নিচে প্যারাতে চলে আসি মাউসের কার্সর নিয়ে, তাহলে আমরা এখানে যাই অ্যাপ্লাই করবো সেটা নিচে প্যারাতে চলে যাবে। বাট যেহেতু মাউসের কার্সরটা এখানে আছে প্রথম প্যারার মধ্যে, হয়তো বা লাস্টে আছে, বাট এটা এটার মধ্যেই আছে, যার কারণে ইফেক্টটা মূলত এখানে পড়বে। তো আপনার মাউসের কার্সরটা অবশ্যই সঠিকভাবে রাখতে হবে, যেখানে রাখবেন সেখানের মধ্যে অ্যাপ্লাই হবে। লেফট মানে বাপাশের স্পেস যদি বাড়াতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেখেন পুরো স্পেস চেপে যাচ্ছে, মানে এই যে লেখাটা আছে এটা ডান দিকে চলে আসবে। উপরে লক্ষ্য করেন এখানে কত পিটি আমি মুভ করছি, আমি লেফট 1pt নিয়েছি, নেওয়ার পর ওকে প্রেস করছি। সো এখানে দেখেন একটা গ্যাপ চলে আসছে। এখন গ্যাপটা কেন প্রয়োজন? অনেক সময় দেখা যায় নানান ধরনের বুকস রাইটিংয়ের ক্ষেত্রে বা কোন ডকুমেন্ট টাইপিংয়ের ক্ষেত্রে প্রথম প্যারার পাশে কোনো পিকচার দিতে হয়। প্রথম প্যারা না, যে কোনো প্যারার পাশে অনেক সময় পিকচার চলে আসে, সে লেফটে হতে পারে, রাইটে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। যদি এরকম অপশনসের প্রয়োজন পড়ে তাহলে আপনি গ্যাপ নেবেন, গ্যাপ নিয়ে এখানে এনে এখানে আপনি একটা পিকচার ইনসার্ট করতে পারবেন। ওকে, আমি একটা লোগো নিয়ে এসেছি বাইন্যান্সের, ওইটা আমরা এখানে ইনসার্ট করে দেখাবো আপনাদেরকে। সো আমরা স্পেস তো নিয়েছি, এখন একটা ফটো নিয়ে আসবো। লোক ফটো আনার বিষয়টা এবং এগুলোর উপর আর অনেক ধরনের কাজ রয়েছে, ওই সব বিষয় নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। ওইটা আপাতত কনসার্ন না, জাস্ট আমি দেখানোর জন্য এটা নিয়ে আসলাম। সো এই হচ্ছে আমাদের লোগো। আমি এটা বরাবর রাখতে গেলে এই যে রাখতে হবে আমাকে, আমাদের টেক্সটে একটু চাপাতে হবে, রাইট? তো আমি লোগো এখানে রাখলাম পারফেক্টলি। এখন আমরা টেক্সটকে একটু চাপিয়ে দিই, তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। মাউসের কাছে এখানে রাখলাম, রেখে আমরা চলে যাচ্ছি এখানে লাইন স্পেসিংয়ের মধ্যে। এখানে 1 থেকে আমরা একটু বৃদ্ধি করে দিই, 1.2 দিচ্ছি। আই থিঙ্ক এটা পারফেক্ট। সো এটা দেখতে সুন্দর লাগছে, বা চাইলে আমরা আর একটু এদিকে চাপিয়ে দিতে পারি। সো আমরা এখানে একটা পিকচার নিয়ে আসছি জাস্ট এক্সাম্পল স্বরূপ। তো এইটা অনেক সময় প্রয়োজন পড়ে, বা অনেক ধরনের টেক্সট দেখা যায় প্রথম ওয়ার্ডটা আমরা বড় করে দিই, বিভিন্ন বিষয় থাকে আসলে।
এখানে শুধু পিকচার বসাতে হবে বিষয় এরকম না, আরও অনেক কিছু আমরা বসাতে পারি, অনেক কিছু দিতে পারি, অনেক রিজন থাকতে পারে। জাস্ট দেখানোর জন্য আমি দেখালাম। অনেক সময় এই টেক্সট একদিকে চাপিয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে এই কাজটা করতে পারি। অলদো এটা আর কিছু ফাংশন রয়েছে, নানানভাবে করা যায় বিষয়গুলো, বাট আমরা এখানে কাজ করছি বিধায় এখান থেকে করে দেখাচ্ছি। এখন হচ্ছে এটা কমিয়ে দিতে পারি, এটা আমাদের প্রয়োজন নেই, রাইট? আচ্ছা আমরা রাখি, এটা সমস্যা নেই, এটা রাখলে তেমন কোনো ক্ষতি হচ্ছে না আমাদের। তারপর হচ্ছে রাইটের ক্ষেত্রেও সেম বিষয়, দেখেন এই পাশ থেকে চেপে যাচ্ছে, তো আপনারা যেভাবে এটা চাপাবেন ওইভাবে এটা কাজ করবে। তো নিচে আমার প্রয়োজনে নিচে আমি 0 করে রাখি, এক পাশে রেখেছি, এটাই পারফেক্ট। বাট অনেক সময় এমন হয় কি, আমাদের প্রথম যে লাইনটা আছে এটা একটু পরে থেকে শুরু হবে, আর যেটা আমরা প্রায়ই করি। তো আমরা এটা সেকেন্ড প্যারাতে অ্যাপ্লাই করি। দেখে মাউসের কাজ এখানে রাখলাম আর শুরুর দিকে এখানে রেখে আমরা চলে যাব লাইন স্পেসে। এখানে এসে আমরা 0.3 দিলাম বা 0.4 দিচ্ছি। এখানে অ্যাপ্লাই হচ্ছে না, বাট নিচে দেখেন প্রিভিউতে কিন্তু এটা দেখাচ্ছে। এখানে ওকে প্রেস করি, সি এরকম চেপে গেছে। যদি মনে করেন না আরও চাপাতে হবে এটা, তাহলে আমরা আবার যাব, গিয়ে এটা আমরা আরও বাড়িয়ে দেব, ওকে প্রেস করলাম। সো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। যে কোনো বইয়ের দেখবেন প্রথম যে লাইনটা থাকে বা প্রথম যেখানে শুরু হয় ওই কিন্তু একদম শুরু থেকে থাকে না, প্রথম লাইনটা দেখা যায় ভিতর থেকে সরিয়ে এনে তারপর শুরু করা হয়। সো এই টাইপের ডিজাইন যদি আপনার প্রয়োজন পড়ে আপনি এখান থেকে খুব সহজে এটা করতে পারবেন। এছাড়াও আরও কিছু ফাংশন রয়েছে, যেমন স্পেসিংয়ের মধ্যে আমরা পাচ্ছি বিফোর এবং আফটার। মানে এই যে আমাদের প্যারাটা আছে, আমার এই প্যারা থেকে কাউন্ট করতে হলে এটা বিফোর মানে পূর্বে, উপরে প্যারা থেকে এখানে কতটুকু গ্যাপ থাকবে। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে গ্যাপটা বাড়তেছে, শুধু এই প্যারা থেকে এই প্যারা গ্যাপটা বাড়বে, আর বাকিগুলো কিন্তু সেম টু সেম থেকে যাবে, ওইগুলোতে কোনো প্রকার চেঞ্জেস আসবে না। তো আমি 48 দিলাম, দিয়ে ওকে প্রেস করছি, দেখেন এখানে শুধু গ্যাপটা আসছে। এখন আমি এই প্যারা দিয়ে এক্সাম্পল না দিয়ে তার পরেরটা চলে যাচ্ছি, ঠিক আছে? এটা চলে আসলাম থার্ডটাই। যদি আমরা আফটার দেই, এই যে প্যারাটা আছে যেটার মধ্যে আমার মাউসে কার্সর রাখা আছে, এটার পরে মানে এই যে নিচে প্যারাটা, এই মাঝখান যে গ্যাপটা আছে এই গ্যাপটা কতটুকু বাড়বে। এখানে দিচ্ছি 30, 60 দিলাম দেখানোর জন্য, ওকে প্রেস করছি। মাউস কিন্তু আমার এখানে কিন্তু কাউন্ট হয়েছে কিন্তু এই প্যারাটা সম্পূর্ণ, তো এখানে কিন্তু গ্যাপটা চলে আসছে। এইভাবে আমরা চাইলে গ্যাপ নিতে পারি নির্দিষ্টভাবে। কন্ট্রোল চ্যাট দিয়ে ব্যাগে চলে আসলাম। তো এখানে বেশ কিছু ফাংশন রয়েছে যেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, নিজে ট্রায়াল দিয়ে দেখবেন, আর যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ব্যবহার করবেন। আরেকটা ফাংশন রয়েছে এখানে, এই যে এই পার্টিকুলার প্যারার মধ্যে একটা লাইন থেকে একটা লাইন কত ডিস্টেন্স থাকবে, যেটা আমরা এখান থেকেও করতে পারি, যেটা একটু দেখিয়েছি আমরা ওইভাবে করতে পারি, বা এখান থেকেও চাইলে আমরা এই যে স্পেসটা আছে লাইন স্পেসিং, এখানে এসে কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি। দেখতে পাচ্ছেন নিচে এই যে প্যারাটা লাইন কত ডিস্টেন্স বাড়তেছে। এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই হবে না, আর যেই প্যারার মধ্যে আপনার মাউসের কার্সর থাকবে শুধু ওখানে অ্যাপ্লাই হবে। তো আমাদের এখানে মাউসের কার্সর আছে, আমরা যে ওকে প্রেস করি দেখেন এই প্যারা লাইনগুলো মধ্যে অনেক বেশি ডিস্টেন্স চলে আসছে। কন্ট্রোল চ্যাট দিব, ব্যাগে চলে আসবো। তো আশা করি এই বিষয় আপনার ক্লিয়ার হয়েছে। তো আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে শেডিং রয়েছে, শেডিং কাইন্ড অফ হাইলাইটের মতো কাজ করবে। তো আমরা এই যে প্যাডটা আছে এটা সিলেক্ট করলাম, করে শেডিংয়ে আসবো। এখানে নির্দিষ্ট কালার আমরা দিতে পারি। এই ফাংশনগুলো আমরা প্রায় দেখি বিভিন্ন বুকসের বা ডকুমেন্টের যেগুলো মেইন হাইলাইট থাকে বা গুরুত্বপূর্ণ পার্ট থাকে, এগুলোকে এইভাবে হাইলাইট করে দেওয়া হয়। তো আপনি চাইলে এই কাজটা করতে পারেন। বাট এখানে দেখেন আমরা প্রথমটা করার পর এই সম্পূর্ণ কিন্তু কালার হয়েছে, মাঝখানে কোনো গ্যাপ নেই, বাট এটা আমাদের গ্যাপ চলে আসছে কেন, ওয়াই? রিজন আমরা এখানে সম্পূর্ণ প্যারা সিলেক্ট করেছি, বাট এখানে আমরা লাইন সিলেক্ট করেছি। সেটা কীভাবে? আমরা এখানে 3টা ক্লিক করে প্যারা সিলেক্ট করে নিয়েছি। এখন যে আমরা এখানে কালার অ্যাপ্লাই করি দেখেন সম্পূর্ণ কালার চলে আসছে। বাট এখন যে আমরা মাউসের কার্সর এখানে রেখে টেনে এই পর্যন্ত সিলেক্ট করি, তারপর এখানে কালার দেই, তাহলে দেখেন এটা কিন্তু লাইন হিসেবে কাউন্ট হচ্ছে। আমরা মূলত লাইন এখানে সিলেক্ট করেছি আর সম্পূর্ণ প্যারাটা সিলেক্ট করে নেই। তো কালার এই বিষয়গুলো জেনে রাখা ভালো, কাজে আসতে পারে। অলদো আমরা হাইলাইট থেকে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারি, কিন্তু হাইলাইটের মধ্যে এই যে সম্পূর্ণ প্যাড একদম কালারফুল হয়ে যাচ্ছে ওইটা আপনি করতে পারবেন না। ওখানে শুধু লাইনটা কালারফুল করা যাবে, যেটা আমরা এখানে একটু আগে করেছি। তো কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে আসলাম। অ্যান্ড কালারের মধ্যেও সেম, আপনি মোর কালার্সে গেলে অনেক ধরনের কালার পেয়ে যাবেন। আমরা পূর্বে যে সকল কালার নিয়ে আলোচনা করেছি, যে কালার যে ফাংশনগুলো দেখিয়েছি, এখানেও সেম টু সেম ফাংশন। এটা নিয়ে আমি আর পুনরায় আলোচনা করছি না। আপনার যে কালার পছন্দ, যেটা ভালো লাগে, আপনি সেটা পিক করতে পারেন। কালারের পর হচ্ছে বর্ডার। তো আমাদের ডকুমেন্টেশনের মধ্যে অনেক সময় বর্ডার থাকে, আমরা ইউজ করি।
সো এই বর্ডারগুলো কীভাবে আসবে, লাইক আপনি এই যে ডকুমেন্টে আছে এটা সিলেক্ট করলেন সম্পূর্ণ, সিলেক্ট করার পর বর্ডারে আসলেন, আসার পর আপনি ভাবছেন আপনি নিচের দিকে বর্ডার দিবেন, মানে বটম বর্ডার, তার জন্য এই বটম বর্ডার ক্লিক করতে হবে। নিচে দেখেন এখানে দাগ চলে আসছে, আচ্ছা আমরা কালারটা রিমুভ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমরা কালারে আসবো, তারপর নো কালারে ক্লিক করব। সো এই যে একটা বর্ডার কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো নিচের দিকে আসছে এটা। যদি আমরা টপ দিতে চাই তার টপ উপরের দিকে আসবে, যদি আমরা লেফট দিতে চাই তার লেফটে আসবে, রাইট দিতে চাইলে রাইটে আসবে। নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না, আর অল বর্ডার দিলে সরাসরি বক্স হয়ে যাবে। তো এই টেক্সটটা কিন্তু একটা বক্সের মধ্যে এখন আছে। এটাও কাইন্ড অফ পুরো ডকুমেন্টের এই অংশটুকু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু একটা ওইটা বোঝাচ্ছে। আমরা বক্স কখন করি, কোনো ডকুমেন্টের গুরুত্বপূর্ণ অংশ আমরা বর্ডার করতে পারি, আমরা হাইলাইট করতে পারি, বা শেডিং দিয়ে কালার দিতে পারি। তো ঘুরে ফিরে কাইন্ড অফ দুইটা বিষয় সেম, এখানে স্লাইটলি ডিফারেন্স এটা বললাম। আমরা হাইলাইট করলে শুধু লাইনগুলো হাইলাইট করতে পারি এইভাবে, আর শেডিংয়ের ক্ষেত্রে আমরা এই পরিপূর্ণ প্যারাটাকেই কালারফুল করতে পারি। এখন যে আমি এই ডকুমেন্টটাকে সম্পূর্ণ সেট করি Ctrl+A দিয়ে, তারপর আমরা বর্ডারে যাই এবং অল বর্ডারসে ক্লিক করি, প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে দেখেন বর্ডার চলে আসছে। আবার সিলেক্ট করে সম্পূর্ণ আমরা এখান থেকে নো বর্ডার ক্লিক করব। এই যে নো বর্ডার, তখন বর্ডার থাকতেছে না। আর যদি আপনি দেন আউটসাইড বর্ডার, প্রত্যেকটা প্যারার উপরে নিচে বর্ডারে চলে আসবে। আর ডানে বামে আসতেছে না, কারণ এখানে এমনিতে একটা লাইন আছে, অলদো এটা এখন কাইন্ড অফ ইনভিজিবল আর কি। এখানে দুটো সিলেক্ট করা হয় নাই, তো আমরা যদি সিলেক্ট করে ম্যানুয়ালি করি তাহলে দেখেন এখানে কিন্তু বর্ডার চেঞ্জ হয়ে গেছে, দুই পাশে আসছে। বাট Ctrl+A দিয়ে যখন করেছি আমরা, তখন সবগুলোতে দুই পাশে আসে নাই। এই দুইটা বিষয়ের মধ্যে স্লাইটলি একটু ডিফারেন্স রয়েছে। যাই হোক আমরা Ctrl+A দিয়ে সিলেক্ট করব, তারপর নো বর্ডারে ক্লিক করছি, চলে যাবে সব কিছু। এবং এই বর্ডারের মধ্যে আরও কিছু ফাংশনস রয়েছে যেগুলো আমরা ট্রাই করতে পারি। যদি এই টেবিল ড্রয়ের বিষয়গুলো আমরা সামনে পাবো, আমাদের নেক্সট পার্টগুলোতে আসবে যখন আমরা ইনসার্ট নিয়ে মূলত আলোচনা করব। এখানে আপনি চাইলে ম্যানুয়ালি টেবিল ড্র করতে পারেন যদি আমাদের ডকুমেন্টে কোনো কাজে প্রয়োজন পড়ে আর কি, ঠিক আছে। আপাতত যেহেতু প্রয়োজন নাই, তাই আমি ওইভাবে দেখাচ্ছি না। এখানে যদি আমরা টেবিল ড্র করতে চাই, তার নিচের দিকে আসতে হবে। আসার পর আমরা টেবিল নিতে পারি, এখানে বক্স উপরে চলে গেছে, এটা পুরো টেবিলের ফাংশনগুলো চলে আসছে। এখানে অনেকগুলো ফাংশনস রয়েছে যেগুলো সেটা এক্সপ্লেন করতে হবে দেখাতে গেলে। বেটার হয় এটা অফ থাকুক, আমরা সামনে যখন আলোচনা করব টেবিল নিয়ে, তখন এই বিষয়গুলো অটোমেটিকভাবে কাভার হয়ে যাবে এবং তখন আপনার বুঝতে আরও অনেক বেশি সহজ হবে। আমরা ভিডিও আজকে এখানে ক্লোজ করছি। আমরা পরবর্তী পার্টে বাকি যে বিষয়গুলো আছে উপরের, সেগুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন, বা পরবর্তী ভিডিওতে বাকি আলোচনাগুলো করলে সেগুলো আনসার আপনি পেয়ে যাবেন। তো পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।